আপনি বাংলাদেশ টেলিভিশনে সঙ্গীত শিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত জি। আছেন। তো কবে হয়েছিলেন এবং কিভাবে হয়েছিল সেটা? সঙ্গীত শিল্পী তো আমি ২০০২ সাল থেকে তালিকাভুক্ত। আচ্ছা। পরবর্তী ২০২৩ সালের অডিশনে আমি সুরকার এবং সঙ্গীত পরিচালক হই। আচ্ছা, দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী মুনকির খানের কাছে। মুনকির ভাই, কেমন যাচ্ছে গানের সাথে সময়টা? আমি তো সুরের পাগল একজন শিল্পী। আচ্ছা, তো সুরকে সঙ্গীত প্রেমী নিয়ে একজন মানুষ। জি, হ্যাঁ, তো সুরকে নিয়ে এই চর্চা, সুরের সাথে থাকা, এটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে। এটা বিনোদনের একটা বিরাট মাধ্যম। নিঃসন্দেহে সব নিঃসন্দেহে। মিলিয়ে সঙ্গীত নিয়ে আমি পথ চলাটা ভালোই আছে। এই সঙ্গীতের সাথে পথ চলা কত বছর হলো? মিডিয়া কেন্দ্রিক পথ চলাটা হচ্ছে প্রায় ২৫ বছর। তার অনেকটা আগে সময়। থেকেও গান করতাম ছোটবেলায়। নিঃসন্দেহে, হ্যাঁ। তখন তো চর্চার মধ্যে ছিলেন, এখনো জি। চর্চার মধ্যে আছেন, কিন্তু 25 বছরের এই পথচলায় আসলে সঙ্গীত অঙ্গনে অনেক রকম পরিবর্তন এসেছে। অডিও অ্যালবাম, সিডি, ভিডিও, এখন তো পুরোটাই আসলে সোশ্যাল মিডিয়া বেসড কিংবা অনলাইন প্ল্যাটফর্ম বেসড। তো এই পরিবর্তনের সাথে একজন সঙ্গীত শিল্পীর পথ চলাটা কতখানি কঠিন ছিল? না, আমার ব্যাপার ছিল কি যে আমি সব ধরনের গান করতাম। সে কারণে শুরুটা তো ছিল অ্যাকচুয়ালি অ্যালবাম দিয়ে। সাউন্ডটেকের ব্যানারে অনেকগুলো ক্যাসেট বের হয়, তারপরে সিডি, পরবর্তীতে ভিসিডি। ভিসিডি আসলে ওটা একটা নতুন চমক, মিউজিক হ্যাঁ, ভিডিও। হ্যাঁ। তো এই সব কিছুর সাথেই আমার অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো ছিল, এই জন্য যে সঙ্গীতের যখন ধারাটা চেঞ্জ হয়। একসময় কিন্তু বাংলাদেশের আধুনিক গান উপর বাংলা শুনতো না, আমাদেরকে ওইভাবে গুরুত্ব দিত না, কিন্তু যখন নতুন ধারার আধুনিক গান বাংলাদেশে তৈরি হলো, ওই ধারাটা প্রথমে আমি গ্রহণ করতে পারছিলাম না, কিন্তু পরবর্তীতে ওটা ভালো লেগে গেল। ওটা ভালো লেগে যাওয়ার ফলে ওল্ড ইজ গোল্ড, পুরাতনকে বাদ দেওয়া যায় না, না, কিন্তু একেবারে না। ওটা এখন খুব অ্যাকসেপ্টেবল। এবং আমার মনে হয় যে এটা বিদেশের সাথেও তাল মিলিয়ে আমরা চলতে পারছি। চলতে পারছেন। আচ্ছা, প্ল্যাটফর্ম তো অবশ্যই ম্যাটার করে। নতুন কোনো গান কি এর মধ্যে গাওয়া হয়েছে, রিলিজ হয়েছে? গত মাসে একটা রিলিজ হয়েছে এবং এই সপ্তাহে আরেকটি গান আমার রিলিজ হবে। আচ্ছা, কি ধরনের গান? আপনি তো আধুনিক এটা এবং মডার্ন লোক। মডার্ন ফোক আচ্ছা জাতীয় আর আচ্ছা কি। আচ্ছা। এটা জি সিরিজের ব্যানারে এই গানটি আসছে। নিজের ইউটিউব চ্যানেল নিয়ে কি কাজ করছেন? না, নিজের ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি না, এই জন্যই যে আমার শুরুটাই হয়েছে অন্য চ্যানেলের মাধ্যমে গান গাওয়া দিয়ে। হ্যাঁ। যাত্রা শুরু। এখন একটা গান নিজের চ্যানেলে করতে গেলে তো ইনভেস্ট করা লাগে। হ্যাঁ, হ্যাঁ। এখন অন্যের ইনভেস্টে গান, এটা তো আমি আমার চ্যানেলে ছাড়তে পারি না। হ্যাঁ। আর এই ইউটিউব নিয়ে গান নিয়ে ব্যবসা করার আমার ইচ্ছেটা নাই, মানে গেয়ে যেতে চাই, সুযোগ পেলে গাইবো। কিন্তু যেহেতু আপনি পুরোটাই সঙ্গীতের উপরে নির্ভরশীল, সুতরাং জীবিকার জায়গাটাও তো সেখানে জড়িত। না, জীবিকার জায়গাটা যেমন জড়িত, সেটার সাথে যেটা কথা বললাম যে একটা ইনভেস্টের ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ। সেহেতু আমি গান নিয়ে ব্যবসাটা করতে চাই না, ব্যবসা থাকলে অন্য কিছু থাকবে, আচ্ছা আচ্ছা। কিন্তু গানটা আমি গেয়ে যেতে চাই। মানে কোলাবোরেশন হিসেবে আসলে কাজ করতে আপনি বেশি পছন্দ জি, জি, করেন। আমরা একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। কোন গানটি শোনাবেন? আমার যে নতুন গান রিলিজ হয়েছে রিলিজ যেটা। হবে যেটি, আচ্ছা, সেই গানটি একটু আমি শোনাই তাহলে। অবশ্যই শুনি। হরে মন কাড়িয়া চইলা গেলা কোন জানা দেশে, পন্থ চাইয়া বসায় আছি তোমার আশার আসে। আরে মন কাড়িয়া চইলা গেলা কোন জানা দেশে, পন্থ চাইয়া বসায় আছি তোমার আশার আসে। কবে মন রাঙ্গাবো তোর পরশে রে, কাটে না সময় বন্ধু একা ভালোবেসে। আরে কাটে না সময় বন্ধু একা ভালোবেসে। তোমায় ভালোবেসে যদি হয় আমার মরণ, হাসি মুখে মরবো আমি, দুঃখের নাই কারণ। তোমায় ভালোবেসে যদি হয় আমার মরণ, হাসি মুখে মরবো আমি, দুঃখের নাই কারণ। যদি না আসো ফিরে আমারে বাসরে, যদি না আসো ফিরে আমারে বাসরে, জন্মের মরা মরবো শেষে রে। কাটে না সময় বন্ধু একা ভালোবেসে, আরে কাটে না সময় বন্ধু একা ভালোবেসে।
কাড়িয়া চইলা গেলা কোন জানা দেশে, পন্থ চাইয়া বৈশায় আছি তোমার আশার আসে। আরে মন কাড়িয়া চইলা গেলা কোন জানা দেশে, পন্থ চাইয়া বৈশায় আছি তোমার আশার আসে। কবে মন রাঙ্গাবো তোর পর সেরে, কাটে না সময় বন্ধু একা ভালোবেসে। আরে কাটে না সময় বন্ধু একা ভালোবেসে, আরে কাটে না সময় বন্ধু একা ভালোবেসে। বাহ, আপনি বাংলাদেশ টেলিভিশনে সঙ্গীত শিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত আছেন। তো কবে হয়েছিলেন এবং কিভাবে হয়েছিল সেটা? সঙ্গীত শিল্পী তো আমি 2002 সাল থেকে তালিকাভুক্ত। আচ্ছা, পরবর্তী 2023 সালের অডিশনে আমি সুরকার এবং সঙ্গীত পরিচালক হই। আচ্ছা, এই যে সঙ্গীত পরিচালনা, এটা তো অনেক বড় একটা ব্যাপার। সবকিছুই যার যার জায়গা থেকে বড়, কিন্তু সঙ্গীত পরিচালককে আসলে অনেক কিছু ভাবতে হয়। তো এই ভাবনাটা বা এই চিন্তাটা কবে থেকে মনে হলো যে একজন সঙ্গীত পরিচালক যে কাজটি করে সেটা আমিও করতে পারবো? দীর্ঘদিন ধরে যেহেতু গান করি, অসংখ্য গান আছে, বিভিন্ন শিল্পীদের সাথে যোগাযোগ, তো বিশেষ করে যারা উঠতি তারা আমাদের সাথে যোগাযোগ করে, নতুনদের সাথে হ্যাঁ, নতুনরা বিশেষ করে। তো ওনাদের যখন গানের কাজ করি, কোনো একটা অ্যালবামের জন্য গান গাওয়াই বা একটা প্রোগ্রামের জন্য তাকে তৈরি করি, এই করতে করতে কিন্তু একটা জিনিস তৈরি হয়ে যায়, দখল চলে আসে, হ্যাঁ, যে কিভাবে একটা গানকে সুন্দর করা যায়। তৈরি একজন সঙ্গীত পরিচালকের কাজই কিন্তু আয়োজন, সবকিছু মিলিয়ে সঙ্গীতটাকে সুন্দর করা, গানটাকে সুন্দর করা, এই ভাবনা থেকেই। সঙ্গীত আয়োজন করতে গেলে যেটা হয় যে কোন কোন ইনস্ট্রুমেন্ট এই মিউজিকে বাজবে সেইটা নিয়েও ভাবতে হয়। তা আপনার ক্ষেত্রে কোনো গান বানানোর সময় কোন ইনস্ট্রুমেন্টগুলোকে আপনি প্রাধান্য দিয়ে থাকেন? এক সময় এই ধরনের মিউজিক্যাল ভাগ ছিল, কিন্তু এখন যে সময়টা এসছে ডিজিটাল বা আধুনিকায়ন, সেই ক্ষেত্রে দেখা যায় যে মডার্ন মিউজিক না থাকলেই চলে না। যেমন অক্টোপ্যাড, কিবোর্ড, গিটার এগুলো লাগে। পাশাপাশি লোকগীতি হলে সেখানে বাঁশি, দোতারা, ঢোল এগুলো লাগে। কিন্তু ওই তিনটা না হলে যেন এবং ওই তিনটা হলে আমি পরিপূর্ণ একটা মিউজিক পেয়ে যাই আমার দিক থেকে। ধরেন কোন একটি সুর তুলছেন, সেটা কিসে তোলা হয়? সেটা হারমোনিয়ামে। হারমোনিয়াম হচ্ছে বেসিক, একদম, হ্যাঁ, এটা দিয়েই মানে সুর তোলা হয় এবং একটা গানকে ধরে রাখার জন্য। আমি যখন অন্য ইনস্ট্রুমেন্টে গান গাই ততটা গলায় লাগে না যতটা হারমোনিয়ামে বসে বেশি। তো হারমোনিয়াম ছাড়া যখন কোথাও আমাদের গান গাইতে হয় তখন খুবই আনইজি ফিল করি আমরা, নিঃসন্দেহে। এখন পর্যন্ত যদি বলি যে সবচেয়ে মেমোরেবল স্টেজ শো কোনটা ছিল আপনার লাইফে? আমার এলাকাতেই, যে আমি সারা বাংলাদেশে সেভাবে পরিচিত নই, বিখ্যাত নই, কিন্তু চাঁপাইনবাবগঞ্জে তো আমি ব্যাপক পরিচিত। বিশেষ করে এই যে কালিয়া সোনা, আমাকে কালিয়া সোনা বলেই ডাকে ওই এলাকার লোকজন। তো ওইখানে যখন প্রথম আমার স্কুলে, যে স্কুল থেকে আমি পড়ালেখা করেছি, ওইখানে আমি যখন ভাড়াটে শিল্পী হয়ে গেলাম 50 বছর পূর্তি স্কুলে, তো ওইখানে যে আমাকে নিয়ে এক স্যার যখন স্মৃতিচারণ করেন, আমার দারুণ একটা চোখে জল চলে আসলো। ওঠার সাথে সাথে আমার গাওয়া গানগুলোর বিভিন্ন রকম অনুরোধ আসতে থাকলো। তখন তো অ্যালবামের যুগ ছিল, বুঝছেন। তো এই আনন্দ আমি আর ধরে রাখতে পারি না, এরকম মানে কান্না, মঞ্চে উঠেও কাঁদছি। এই স্মৃতিটা আমি ভুলতে পারি না। নিজের এলাকায়, নিজের মানুষের সামনে গান। হ্যাঁ, আর একটি গান শুনবো আমরা এখন। আমি তাহলে আমার ওই আরেকটি যে জনপ্রিয় গান কালিয়া সোনা, ওই গানটি একটু করি। অবশ্যই, শুনছি। কালিয়া সোনা রে, গত নিশি কোথা ছিলে, নিঠুর কালিয়া সোনা রে, আরেকবার যাব শুরু থেকে। কালিয়া সোনা রে, গত নিশি কোথা ছিলে, নিঠুর কালিয়া সোনা রে, গত নিশি কোথা ছিলে, তোমারও লাগিয়া
মালাটি গাথিয়া তোমারও লাগিয়া, মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে, গত নিশি কোথা ছিলে। আসিবে বলে কথাটি দিলে, রজনী মাঝে তুমি ফিরে না এলে। আসিবে বলে কথাটি দিলে, রজনী মাঝে তুমি ফিরে না এলে। ঘুমু ঘুমু আখি শাড়ি পরা দেখি, ঘুমু ঘুমু আখি শাড়ি পরা দেখি, সিঁদুর আওলানো কপালে, গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে, গত নিশি কোথা ছিলে। তোমারও লাগিয়া মালাটি গাথিয়া, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে, গত নিশি কোথা ছিলে। বাহ, সুন্দর। আপনার প্রথম মৌলিক গান সাউন্ডটেকের ব্যানারে এসেছিল জি। এবং এখন পর্যন্ত আপনার প্রকাশিত মৌলিক গানের সংখ্যাই 150-রও বেশি। জি। প্রথম মৌলিক গান গাইবার অভিজ্ঞতা কেমন ছিল বা সুযোগটা কিভাবে তৈরি হয়েছিল? আমার ছোট ভাই পড়ালেখা করতো ঢাকায়, তো সে চাইতো যে আমি এই গানের জগতে আসি। আমার কিন্তু স্বপ্ন ছিল না যে আমি শিল্পী হব। আচ্ছা। তো ছোট ভাই আমার তার সাথে একজন গীতিকার থাকতো মেসে, ওনাকে বললো যে আমার ভাই গান গাইতে পারে। আমি ঢাকা আসতাম বিভিন্ন কাজে, উনি গান শুনলেন, গান শুনে এক ওস্তাদের কাছে নিয়ে গেলেন। ওস্তাদ মনসুর আহমেদ মারা গেছেন, আচ্ছা। শ্রদ্ধেয় মানাম আহমেদের বাবা। তো এখানে গেলাম, গান শুনে উনি খুব খুশি হলেন। পরে ওই গীতিকার অ্যারেঞ্জ করে সাউন্ডটেকের সাথে যোগাযোগ করে প্রথম অ্যালবামটা সাউন্ডটেক ইনভেস্ট করে, আমি শুধু আসতাম, গান গিয়ে চলে যেতাম। এইভাবে আমার যখন সুযোগটা সাউন্ডটেক থেকে অ্যালবাম বের হলো, তখন আবার দেখা হলো সাউন্ডটেকের মালিক বলে যে আপনাকে টেলিভিশনে গান করতে হবে, টেলিভিশনে গান না করলে আমাদের অ্যালবাম ভালো বিক্রি হবে না। আচ্ছা, ওটা একটা বিষয়টা, মার্কেটিং হ্যাঁ, স্ট্র্যাটেজি। এটা বিষয় ভিত্তিক মানে চলে আসে। তো মজার ব্যাপার হলো আমার ছোট ভাই আমাকে গান গাইবার জন্য নিয়ে আসলো, অ্যালবাম বের হলো, অ্যালবামের কারণে টেলিভিশনে গান করতে করতে কিছু বিজ্ঞ ব্যক্তি বললো যে তুমি টিভিতে করো, রেডিওতে করো না কেন? মানে এই যে একটার পর একটা, তারপরে আমি রেডিওতে আবার এনলিস্টেড হলাম। এমনি আগামী দিনগুলোতে কি পরিকল্পনা আছে, কি চিন্তা আছে? নতুন কোনো গানের কাজ আসবে কিনা সামনে? গান করছি, গান নিয়ে আমার ভালো কিছু হোক, আমি একজন পরিচিত শিল্পী যেন হইতে পারি, জনপ্রিয় হতে পারি, সেই চেষ্টাটা তো অব্যাহত আপনি তো থাকবে। নিজের এলাকাতে এমনিতেই জনপ্রিয় হ্যাঁ, আছেন। নিজের এলাকায় জনপ্রিয়তা পেয়েছি, সেটা আমাকে খুবই অনুপ্রাণিত করে। তো প্রত্যেকেরই চাওয়া থাকে যে আমি আরো ভালো কিছু চাই, কারণ মানুষের চাওয়ার তো শেষ নেই। কিন্তু না হলে হবে না এমন আক্ষেপও আমার নাই। হ্যাঁ, মানে সঙ্গীত নিয়ে আমার বর্তমান যে অবস্থানটা, যা যা পেয়েছি, এটাকে আমি কম মনে করি না। তবে চাওয়ার শেষ নাই, বাকিটা আল্লাহ মানে যদি যতদিন আমরা বেঁচে থাকি আসলে আমাদের চাওয়া কেন যেন শেষ হতে চায় না। জি। তারপরও বৃহৎ পরিসরে কাজ করবার সুযোগটা যেন আপনি পান, জি। আর নিজের যেই সাধনা, পরিশ্রম, মেধা সেগুলোকে কাজে লাগানোর যেন জায়গাটা আপনি খুঁজে পান, তেমনটাই প্রত্যাশা করছে। জি। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অশেষ ধন্যবাদ। বাংলা ভিশনের মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ, এবং আমি বাংলা ভিশনের কাছে কৃতজ্ঞ।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল তিথির সঙ্গে, এবার সময় হয়ে গেল বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বিরতম, CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফরাসি অভিনয় শিল্পী জুলিয়েট বিনোশের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কাকতালীয়ভাবে আমি কোনো কাকতালীয় ঘটনাই বিশ্বাস করি না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।